রিদিতা রাতের খাবার খেয়ে নিয়েছে অনেক আগেই। রুমে এসেই শুদ্ধর নাম্বারে ডায়াল করেছে। ওই সময় খুব বেশি একটা কথা বলতে পারেনি, সামান্য কথা সেরে বিদায় নিয়েছিল একে অপরের থেকে। তবে রিদিতা এবারে আর শুদ্ধর নাম্বার নিতে ভোলেনি। শুদ্ধ নিজেই ভেবেছিল রিদিতার সাথে কথা পুরোপুরি শেষ করতে তার সাথে ফোনে কথা বলা প্রয়োজন, কিন্তু শুদ্ধ যখন দেখতে পেল সে নাম্বার চাওয়ার পূর্বে রিদিতার নাম্বার চেয়ে ফেলেছে, তখন শুদ্ধ কেবল হেসেছিল। গা দুলানো সেই হাসি সাথে করে বলেছিল, পাগলের প্রলাপ শুনতে তোমার এত পছন্দ আগে বলনি তো? রিদিতা কিছুই বলেনি। একটা স্বল্প পরিসরে হাসি উপহার দেওয়া ছাড়া রিদিতা প্রায় 1 ঘন্টা যাবৎ শুদ্ধর সাথেই কথা বলছে। পুরো ঘটনার আদ্যপ্রান্ত কিছুই বলা বাদ রাখেনি সে শুদ্ধর কাছে। সব শুনে শুদ্ধ বলল, তার মানে মেয়ে বাগিয়ে নিয়ে আসতে হবে। হুম, রবি সেটাই বলেছে। জানো শুদ্ধ, আমাকে আব্বু অনেকগুলো ফোন দিয়েছে, চাচাও। আমি কারো ফোন রিসিভ করছি না। আমি জানি আমার পরিবারের লোকেরা আমাকে নিয়ে চিন্তা করছে, কিন্তু আমি এখন চাইলেও তাদের ফোন ধরতে পারছি না। কারণ এখন আমি যে কাজটা করতে চলেছি সেটাতে অবশ্যই আমার পরিবার খুশি হবে না। আমার ভীষণ খারাপ লাগছে জানো। একে তো আমার জন্য সেদিন আমার আব্বু চাচা ছোট হলো, এখন যদি আবারও রবিকে সাহায্য করি তবে তাদের অবস্থা কি হবে বলো তো। সত্যি বলতে আমার মত ছিল না রবিকে এই ব্যাপারে সহায়তা করতে। একে তো আমার জন্য আব্বু চাচার মাথা মতো হয়েছে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি বলে, তার উপর আবার এখন রবি যদি শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় ব্যাপারটা মোটেই দৃষ্টিনন্দন দেখাবে না। কিন্তু আমিও আর কোনো উপায় দেখছি না সামনে। অজান্তেই না হয় হোক, কিন্তু রবির এই অবস্থার জন্য তো আমিই দায়ী, নয় কি? এখন দায়ভার যেহেতু আমার উপর বর্তেছে, তাই সমাধানের পথটাও তো আমাকেই খুঁজে বের করতে হবে। যদি আজকে রবির এই অবস্থায় আমার কোনো হাত না থাকতো তাহলে হয়তো কখনোই আমি রবিকে পালানোর ব্যাপারে সাহায্য করতাম না। কিন্তু এখন তো আমিও নিরুপায় বলো। জীবন আমাকে এমন এমন সব পরিস্থিতিতে এনে ফেলেছে যে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। তাহলে করবেটা কি? রিসেপশনের দিন রুবিকে নিয়ে আসতে হবে। রিসিপশনের দিন তো তাদের বাড়িতে আরো বেশি মানুষজন থাকবে, তুমি ওকে নিয়ে আসবে কি করে? আরে বোকা, আমি কি আর তাদের বাড়িতে যাব নাকি? তো পার্লার থেকে যে কাজ করার করতে হবে। তোমার কি মনে হয় তোমার বোনকে কোনো গার্ড ছাড়া পাঠাবে? গার্ডের চোখ ফাঁকি দিয়ে রুবিকে আনতে পারাটাই তো আমাদের মূল কাজ। যতটুকু রুবি বলেছে, জায়ানদের নাকি ইচ্ছে ছিল পার্লার থেকে বিউটিশিয়ান নিয়ে আসবে, কিন্তু আমি রুবিকে বলেছি যে যে করেই হোক বাইরে বের হওয়ার ব্যবস্থা করতেই হবে, কারণ তাদের বাড়ির ভেতর ঢুকে কিছু করার সাধ্য আমার নেই। পরিচয় ছাড়া তো গেট দিয়েই ঢুকতে দেবে না আমাদের। রুবিকে ভাগানো তো বহু পরের কথা। আর তাছাড়া তাছাড়া আমি ওই লোকের মুখে মুখে হতে চাই না। এত ঘৃণা? তোমার ধারণার থেকেও বেশি। যাই হোক, কাজের কথায় আসি। শোনো, এই কাজে সামিল থাকবো স্রেফ আমরা তিনজন, তুমি আমি আর নিহাল। পার্লারে আমি ঢুকবো, মূল কাজটা আমিই করব। তোমার কাজ হলো ওই সময়টাতে গার্ডকে কোনোভাবে ডাইভার্ট করে রাখা। আর কোনো মতে যদি একবার রুবিকে নিয়ে বের হতে পারি তাহলেই আমাদের কাজ শেষ। বাকি কাজ নিহাল করবে, অর্থাৎ রুবিকে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আমি নিহালের সাথে এখনো যোগাযোগ করিনি। সবার আগে পুরো প্ল্যান তোমার সাথে শেয়ার করলাম। আমি তোমার সাথে কথা বলা শেষ হলেই নিহালকে ফোন করব। ঠিক আছে, কথা বলে নাও নেহালের সাথে। ঠিক পরশুদিন দুপুর 2টো, মনে থাকবে তো শুদ্ধ? এই আতপাগলা যতই আলাবোলা হোক না কেন, দায়িত্ব নিলে সেটার ব্যাপারে সর্বাধিক সচেষ্ট থাকে। মনে থাকবে। তুমি নেহাল আর রুবাইদার সাথে পুরো প্ল্যান নিয়ে শেষবারের মতো কথা বলে নাও। রাখছি। শুধু শোনো। হুম। থ্যাংক ইউ। কেন? এখনো তো কোনো কাজই করলাম না। কাজ করার জন্য না, তবে সেদিন রাতে যেচে আমাকে খোঁচা মেরে কথা বলানোর জন্য। নয়তো তোমাকে পেতাম কোথায় বলো তো? কোন? শেষের কথাটা যেন কেমন শোনালো। আপনার সাথে সংসার করতে আমি ইচ্ছুক না। আমাকে আমার পরিবার জোর করে বিয়ে দিয়েছে আপনার সাথে। আমি চেষ্টা করেছিলাম বিয়ে আটকানোর, কিন্তু পারিনি। তবে আপনার সাথে সংসার টিকিয়ে রাখার চেষ্টা আমি করিনি, করবও না, কারণ আমার সেই ইচ্ছে নেই। সংসার টিকিয়ে রাখা তো দূরের কথা, সংসার শুরু করারই ইচ্ছে নেই। কারণ আমি একজনকে 7 বছর ধরে ভালোবাসি। সেই 7 বছরের ভালোবাসাকে একটা জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার কারণে জলাঞ্জলি দিতে পারবো না আমি। আমি পালিয়ে যাচ্ছি, যার হাত ধরে চলে যাচ্ছি
তার কাছ থেকে জোর করে আবার আমাকে ছিনিয়ে আনার মতো ঘৃণ্যতম কাজ আশা করি আপনাদের পরিবারের মতো স্বনামধন্য কোনো পরিবার করবে না। আপনাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আশা করি আমাকে বিরক্ত করতে আসবেন না। আমাকে আমার ভালোবাসা মানুষের সাথে ভালো থাকতে দিন। রুবাইদা এই চিরকুট রেখে গিয়েছিল পার্লারে। রিদিতার প্ল্যান সফল হয়েছে। শুদ্ধ গার্ডকে ড্রাইভার্ট করতে পেরেছিল সামান্য কিছু সময়ের জন্য। সেই সময়টাই রিদিতা কাজে লাগিয়েছে। রুবাইদাকে তুলে দিতে পেরেছে নিহালের হাতে। জায়ানের কাছে যখন চিরকুট এসে পৌঁছলো ততক্ষণে রুবাইদা বহুদূর। পার্লার থেকে রুবাইদাকে কেন বের হতে দেয়া হলো সেটা জানার জন্য জায়ান যখন জেরা করছিল তখন সেখানে থাকা একজন বলেছিল, আমরা আপনার ওয়াইফকে সাজানোর জন্য প্রস্তুত করছিলাম স্যার। তখনই একটা মেয়ে আসলো, এসে বলল আপনাদের বাসায় নাকি কি এক ইমার্জেন্সি হয়েছে, এক্ষুনি যেতে হবে। আমরা জিজ্ঞেস করলাম এই কথার সত্যটা কতটুকু, কিংবা আপনি বললেই আমরা বিশ্বাস করব কেন, আপনাকে তো আমরা চিনি না। তখন ওই মেয়েটা বলল সে নাকি আপনার ওয়াইফের পরিচিত। যখন আমরা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তখন তিনি ওই মেয়েটাকে আপু বলে সম্বোধন করে বললেন মেয়েটার কথা সত্যি, মেয়েটার আপনার ওয়াইফের নিজের লোক। মেয়েটার কথা অবিশ্বাস করার মতো কিচ্ছু নেই। এরপরই তো ওই মেয়েটার সাথে আপনার ওয়াইফ বের হয়ে গেল। আমাদের কি দোষ বলুন? কোন মেয়ে? কেমন মেয়ে? দেখতে কেমন? স্যার, দেখতে কেমন কি করে বলবো, তবে হ্যাঁ, আমাদের পার্লারে এন্ট্রি এবং এক্সিট দরজার এই দিকে একটা সিসি ক্যামেরা আছে। কে আসলো কে গেল সেটার প্রতিবিধি লক্ষ্য করা যায়। আপনি চাইলে আমরা মেয়েটাকে দেখাতে পারি। দেখাবো স্যার? আপনাদের এই অবস্থায় দাঁড়িয়ে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়? বুঝতে পারছেন না আমি কোন অবস্থায় আছি? দ্রুত করুন, ফাস্ট। জায়ান সিসি ক্যামেরা চেক করেছে। সিসি ক্যামেরা চেক করার সময় হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়েছিল সে। আবারও এই মেয়ে। ইউ হ্যাভ টু পে ফর দিস, হৃদিতা। একই বাক্য তখন থেকে এখন অবধি আওড়ে যাচ্ছে জায়ান। যতবারই চিরকুট পড়ছে ততবারই তার রাগ যেন দ্বিগুণ হারে বাড়ছে। অথচ কেন যেন রুবাইদার উপর যতটা রাগ লাগার কথা তার ছিটে ফোটাও লাগছে না। সকল রাগ পুঞ্জীভূত হচ্ছে হৃদিতার উপর গিয়ে। কেন? তার কারণ জায়ান নিজেও জানে না। এদিকে লজ্জায় মাথা কাটা গেছে সাজিদ মির্জার। শাকিল মির্জা তো মুখ তুলেই তাকাচ্ছে না। আর সামিয়া বেগম ও নাজিয়া আক্তার মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না। মেয়ের রিসেপশন উপলক্ষে এসে যে এমন নিদারুণ অপমানের সম্মুখীন হবেন সেটা বোধহয় এক একজন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। ক্ষণে ক্ষণে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই করতে পারছে না তারা। নিহাল গাড়ি নিয়ে এসেছে একেবারে। আগে থেকে প্ল্যান ছিল রুবাইদাকে একবার হাতের নাগালে পেরে গাড়ি নিয়ে রীতিমতো উড়াল দিয়ে চলে যাবে। নিহালের সাথে গাড়িতে এখন রুবাইদা একা নেই অবশ্য। রিদিতা এবং শুদ্ধ আছে। নিহাল আর শুদ্ধ সামনে বসেছে আর রুবাইদা এবং রিদিতা পেছনে। রুবাইদা বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অবশেষে সে তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে। আজকে রিদিতা না থাকলে এভাবে পালিয়ে আসা কোনোভাবেই সম্ভব হতো না রুবাইদার একার পক্ষে। রিদিতা সাহায্য করতে এসেছে ঠিক আছে, কিন্তু এই ছেলেটি কে? তার বোনের সাথে? রুবাইদা বুঝ হওয়ার পর থেকে কখনোই দেখেনি যে রিদিতা কোনো ছেলের সাথে এতটা মিশে গেছে। আর কখনো তো শোনেওনি যে রিদিতার কোনো ছেলে বন্ধু আছে। তবে এই বন্ধু হুট করে হঠাৎ এর মধ্যেই উদয় হলো কি করে? রিদিতা পাশে বসে থাকায় রুবাইদা ফিসফিস করেই কথা বলতে পারল। এই আপু, ছেলেটা কে রে? কোন ছেলে? শুদ্ধ? ওই যে তোর সাথে যে এসেছে তার কথা বলছি। শুদ্ধ ওর নাম? হ্যাঁ, তা ছেলেটাকে বল না। বললাম তো, আমার বন্ধু। তোর আবার ছেলে বন্ধু কবে থেকে হলো? হুট করেই হয়েছে, পরে বলবো সব। রুবাইদা ফিসফিসানির পরিমাণ আরও বাড়ালো, বলল, আমার কিন্তু খটকা লাগছে আপু। দুদিনের মধ্যে তোর এত ভালো বন্ধুত্ব হয় কি করে? তাও আবার কোনো ছেলের সাথে? হুট করে প্রেম টেম হয়ে গেল না তো আবার? ফালতু বকিস না তো, এমনিতেই ভালো লাগছে না। দুবোনের ফিসফিসিয়ে কথা এদিকেই শেষ হলো, কারণ এরই মধ্যেই শুদ্ধর কথা কানে গেল সকলের। তো শুভ কাজটা কখন সারা হচ্ছে? প্রশ্নটা নিহালের দিকে তাকিয়ে করল শুদ্ধ। নিহাল স্মিত হাসল, বলল, খুব শীঘ্রই। আজকে আপনি এবং রুহি আপু আমাদের যে উপকারটা করেছেন সেটা আমরা আজীবন মনে রাখবো। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু একটা কথা বলবো, আপনারা দুজন আমার প্রাণ ধমলাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এই কয়টা দিন যে আমার উপর
কি জোর যাচ্ছিল আমি বোঝাতে পারবো না কাউকে, কিন্তু এখন মনে হচ্ছে বুঝি। আমি আমার মন খুলে শান্তির নিঃশ্বাস নিতে পারছি। শ্বাস নিচ্ছেন নাক খুলে, মুখ খুলে, আর বলছেন মন খুলে। আপনি ভাই নাক আর মুখের সাথে বেইমানি করছেন। আপনি ভারী মজার মানুষ। শুধু হেসে লুকিং গ্লাসে তাকালো। পেছনে বসে থাকা রুবাইদার প্রসন্ন বদন এবং হৃদিতার বিষণ্ণ বদন নজর এড়ালো না শুদ্ধর। মনটা খসখস করছে রিদিতা। এতক্ষণ যাবৎ হৃদিতার দিকে লক্ষ্য করেনি কেউ, না নিহাল আর না রুবাইদা। শুদ্ধর কথা শুনে হৃদিতার দিকে তাকালো রুবাইদা এবং নিহাল। হৃদিতা সামান্য নড়ে চড়ে বসলো, গম্ভীর মুখে বলল, হুম, কেন রে আপু, তোর আবার কি হলো? কাজটা করে আমি বড্ড বিপাকে পড়েছি রুবি। মনের দোটানায় আছি আমি। একবার মনে হচ্ছে কাজটা ঠিক করেছি, তো আবার একবার মনে হচ্ছে ভুল। ঠিক মনে হয়েছে এই কারণেই, কারণ আজকে তোকে না নিয়ে আসলে তোর আর নিহাল দুজনের জীবন নষ্ট হয়ে যেত। না তুই নিহালকে ছাড়া ভালো থাকে, আর না নিহাল তোকে ছাড়া। কিন্তু যখনই আমার চোখের সামনে আপু চাচাদের চেহারা ভেসে ওঠে, তখনই না আমার মন কেঁদে উঠছে। বিয়ের দিন একবার আপুকে অপমানিত হতে হলো, এখন আবার আজকের রিসেপশনের দিন চাচাকে। মানে ওনাদের মনে ঠিক কি চলছে বুঝতে পারছিস? এতক্ষণে নিশ্চয়ই সেদিকে একটা গন্ডগোল বেঁধে গেছে। মানুষজন কথাবার্তা শুরু করে দিয়েছে হরেক রকমের। না জানি পরিবারের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে কিনা। বিয়ের দিন বড় মেয়ে পালিয়ে গেল, আর রিসেপশনের দিন ছোট মেয়ে। বুঝতে পারছিস কিছু রুবি? রুবাইদা চুপ হয়ে গেল, কারণ হৃদিতার কথায় যথেষ্ট যুক্তি আছে। হৃদিতা পুনরায় বলল, আমার উপর হয়তো কথাটা শুনে তোর রাগও হতে পারে, কিন্তু সত্যি কথা এটাই, আজকে তোর অবস্থার জন্য আমিই দায়ী। আমি যদি দায়ী না হতাম, তাহলে হয়তো আজকে তোকে নিয়ে আসতে যেতাম না। আমার খারাপ লাগছে রুবি, ভীষণ খারাপ লাগছে। এখন কি মনে হচ্ছে জানিস, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমার আসলে উচিত ছিল বিয়ের আগে সবকিছু খুলে বলা সবাইকে। জায়ান আমাকে ঠিক কি বলেছে সেটা যদি আমি বলে দিতাম, তাহলে আমার মনে হয় আমার পরিবার আমার সঙ্গ দিত। তা না করে বোকার মতো পালিয়ে আসতাম। অবশ্য আমি ভেবেছিলাম তুই জায়ানকে বিয়ে করে খুশি হব আমি, সেটাও একটা কারণ। কারণ জায়ান তো আমাকে বলেছিল তোকে ওর পছন্দ। আব্বু বিয়ের জন্য জায়গা বিক্রি করেছিল, সেই টাকার চিন্তা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তো যেই লাউ সেই কদুই হলো। যে টাকার চিন্তা করে এবং সংসারের কথা ভেবে পালালাম, সেই তো কিছুই হলো না। রুবি, তোর আমাকে নিহালের সম্পর্কে আগে বলা উচিত ছিল। আমি জানি আমি বোকামো করেছি, কিন্তু তুইও ভুল করেছিস নিহালের কথা গোপন রেখে। অন্তত আমাকে বলে রাখতে পারতি। তুই তো তোর আপুকে চিনিস, চিনিস না? তোর এই সম্পর্কের কথা তো আমি কাউকেই বলতাম না, তবে জেনে রাখলে আমার সুবিধা হতো। আমি এত বড় একটা বোকামো করে বসতাম না। পুরো পরিবেশ এখন থমথমে হয়ে গেল হৃদিতার কথা শুনে। এর মধ্যে নিহাল হৃদিতার উদ্দেশ্যে বলে উঠল, রুহির বড় আপু হওয়ার কারণে আপনি করে সম্বোধন করছি আপনাকে। তো রীতিতা, আমি জানি এখন যেই কথাটা আমি বলবো সেই কথাটা হয়তো আপনার কাছে সান্ত্বনার বাণী শোনাতে পারে, তবুও বলতে চাই প্রতিটা ঘটনার এপিটুপি দুপিটি থাকে। হ্যাঁ, আজকে যেহেতু ঘটনাটা হয়ে গেছে, তাতে করে অবশ্যই আপনার পরিবার অসম্মানিত হবে। কিন্তু একটা কথা ভাবুন তো, রিসেপশনের প্রোগ্রামে মানুষের সমাগমে এত মানুষের উপস্থিতির মধ্য দিয়ে জাহান মাহমুদকে শুনতে হলো ওনার বউ পালিয়েছে। ব্যাপারটা কেমন লাগছে ওনার? সত্যি বলতে রুহিকে ওনার স্ত্রী হিসেবে সম্বোধন করতে গিয়েও মনে হচ্ছে আমার শরীরে কেউ কাঁটা গিটিয়ে দিচ্ছে। কিন্তু এরপরেও কথার প্রসঙ্গে বলছি চিন্তা করুন এখন ওই জায়ান ওই জায়ান মাহমুদের পেস্টিসের কি অবস্থা। যেই জায়ান মাহমুদ আপনাকে অপমান করেছিল, সেই জায়ান মাহমুদ আজকে নিজে অপমানিত হলো। আপনি তো আর কারো সামনে তো আপনি অপমানিত হননি, কিন্তু জায়ান মাহমুদ আজকে এতগুলো মানুষের সামনে নিজের বিয়ের রিসেপশনের দিন কি অপমানিত ওইটা না হলো? এটা কি খুশি হওয়ার মতো যথেষ্ট কারণ নয়?
নিহালের কথা শুনে যেন রুবাইদার আবারও মন ভালো হয়ে গেল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আসলেই কিন্তু আপু, নিহালের কথায় যুক্তি আছে। ওই ইংরেজের বাচ্চার নিজেকে নিয়ে খুব অহংকার, তাই না? আজকে আজকে তো সব অহংকার ধুলোয় মিশে গেল একেবারে। রুবাইদার কথা শুনে সকলে ভ্রু কুঁচকে রুবাইদার দিকে তাকিয়ে আছে। সেটা দেখতে পেয়ে রুবাইদা বলল, কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন সবাই? ইংরেজের বাচ্চা মানে কি? কে ইংরেজের বাচ্চা? হ্যাঁ, কে আবার? ওই জায়া? বিরক্ত লেগে যায় আপু, কথায় কথায় ইংরেজি বলে। কেন রে, তুই তো জাতে বাঙালি, তাই না? তো তোর কি বাংলা বলতে কষ্ট হয়? শরীর চলে? তাই বলে যেভাবে ইংরেজের বাচ্চা বললে মনে হলো কোনো গালি দিচ্ছ। শোনো, ইংরেজি আমাদের আন্তর্জাতিক ভাষা, এটাকেও সম্মান করা উচিত। সেটা করি, কিন্তু তাই বলে মাতৃভাষা থেকে তো অধিক না। বহু কষ্টে পেয়েছি এই ভাষার অধিকার। শুদ্ধ হ্যাঁ বোধক মাথা নাড়ালো। নিহাল খানিকটা বিরক্ত হয়ে বলল, তোমাদের ভাষা নিয়ে বাঘ পুতিন্দ শেষ হলে এবার বলো কে কি খাবে। আজকে সকলের আমার পক্ষ থেকে টিট পাবে। এমনিতেও দুপুর গড়িয়ে যাচ্ছে, খিদে পেয়েছে অতিরিক্ত। সামনে রেস্টুরেন্ট আছে একটা, চলো সকলে। রিদিতা ফোন হাতে নিয়ে বসে রইল। বারবার তার আব্বুর নাম্বারের কাছে তার আঙুল ঘোরাঘুরি করছে। ফোন দেবে ভাবলেও সাহসে কুলোচ্ছে না। এই কয়েকদিনে বেশ কয়েকটা ফোন দিয়েছে তাকে তার পরিবার থেকে, কিন্তু রিদিতা ইচ্ছে করে রিসিভ করেনি। কিন্তু এখন যদি সে ফোন করে তাহলে তার আব্বু কি ফোন রিসিভ করবে? আচ্ছা, ফোন রিসিভ করলেও বা বলবেটা কি? তাকে আবার আজকের ঘটনার জন্য বকবে টকবে না তো? না, বকবে কেন? আজকের ঘটনায় যে সে সামিল ছিল এটা তো আর কেউ জানে না। রুবাইদাও চিরকুটে কিছু লেখেনি এই বিষয়ে। এসব ওসব ভাবতে ভাবতে রিদিতা এবার ডায়াল করেই বসলো তার আব্বুর নাম্বারে। রিং হলো, একবার দুবার তিনবারের সময় ফোন রিসিভ করা হলো বিপরীত প্রান্ত থেকে, কিন্তু কোনো কথা শোনা গেল না। অগত্যা রিদিতা নিজেই কথা বলল, আব্বু। কে আব্বু? কার আব্বু? আমি কারো আব্বু নই। হৃদিতার চোখ ভিজে উঠল মুহূর্তেই, ব্যাকুল কণ্ঠে বলল, আব্বু প্লিজ আমায় ভুল বুঝো না আব্বু, আমার কথাটা শোনো। বিয়ের দিন নিজে পালিয়ে তোমার শান্তি হয় নাই, আজকে আবার নিজের বোনরে নিয়ে পালাইলা। নিজে তো আমার সম্মানের কথা চিন্তা করো নাই, অন্তত চাচার সম্মানের কথাটা একবার ভাবতা। আরে তোমার চাচা আমার মুখের দিকে তাকিয়েই তো নিজের মেয়ের বিয়ে দিল, তার বিনিময়ে আজকের এই দিনটা দেখার জন্য। এখন বুঝতে পারছি তুমি কেন আমার ফোন ধরো নাই এতদিন। কারণ আজকে এই কুকাজ করার পরিকল্পনা তোমার ছিল, তাই না? এজন্যই তো ফোন ধরো নাই। রিদিতা অবাক হলো, তার আব্বু তাকে তুমি করে বলছে। রিদিতা বুঝতে পারছে তার আব্বু ভীষণ রেগে আছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে আজকে রুবাইতাকে নিয়ে আসার ঘটনায় তার হাত আছে সেটা তার আব্বু কি করে জানলো। রিদিতা কিছু একটা তার আব্বুকে বলতেই নিচ্ছিল, তবে এরই মধ্যে একটা কথা তাকে থামিয়ে দিল। একেবারেই থামিয়ে দিল তার বাবার কণ্ঠে বলা কথা। আজ থেকে আমি ভুলে যাব আমার কোনো মেয়ে ছিল। আজ থেকে আমি ভুলে যাব আমার কোনো সন্তান ছিল। তুমি আর কখনো কোনো দিনও আমার সামনে আসবে না। তোমার এই মুখ আমি দেখতে চাই না। তুমি কই আসো না আসো জানার জন্য এতদিন অস্থির হয়েছিলাম, তবে এখন লাগতেছে এই অস্থিরতার কোনো প্রয়োজনই ছিল না। জানি না তুমি কই আসো, তবে যেখানেই আসো সেখানেই থাকো। আর কোনো দিনও আমার সামনে এসে দাঁড়াবে না। আমার বাসার দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ। ওপাশ থেকে ফোন কেটে গেল, আর এপাশ থেকে রইল নীরবতা, কেবলই নীরবতা। আর হৃদিতার চোখ বেয়ে গড়িয়ে পড়া অগণিত অশ্রুকণা। নিজেকে সামলে উঠতে পারল না হৃদিতা, দৌড়ে বের হয়ে গেল বাসা থেকে। এখন যথেষ্ট রাত, এই তিনতলা বাড়িটার প্রতিটা মানুষই এখন ঘুমে। হৃদিতা কাউকে জাগালো না, নীরবে বের হয়ে গেল বাসা থেকে। কাঁদতে কাঁদতে রাস্তায় হাঁটতে লাগলো। চোখের পানি বাদ মানছে না তার। তার আব্বু তাকে শেষ অবধি ত্যায্য করে দিল। একটাবারও শোনো না তার কথা, জানলো না আসল কাহিনী। হাঁটতে হাঁটতে হৃদিতা একটা ব্রিজের উপর এসে দাঁড়ালো। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলছে গভীর নদী। হৃদিতা চোখের পানি মুছতে মুছতে ব্রিজের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে গেল। ঠিক তখনই একটা হাত তাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। হুট করে এমন একটা ঘটনায় হৃদিতার নিজেকে সামলাতে কয়েক সেকেন্ড সময় লাগলো। এরপর যখন সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকালো তখনই অবাক হয়ে গেল সে।
এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা ভিডিওতে লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে। আর ভিডিও আসতেছে তাড়াতাড়ি।